রাতের খাওয়া সেরে হাত মুখ ধুয়ে একটা বড় ঢেকুর তুলল ধীরেন। মাংসটা জব্বর রান্না করেছিল মালতী। একদম ঝাল ঝাল কষা মাংস। উফ, দারুণ! ভাবতেই জিভে পুনরায় জল চলে আসে ধীরেনের। এই মাংস খেয়েই তো ভুগে গেল পাঁচটা। কি শান্তি, কি শান্তি! কম জ্বালিয়েছে নাকি এতদিনে? সারাদিন দৌরাত্ম্য করে বেড়াতো। কত যে ফসল নষ্ট করেছে তার ঠিক নেই। অবশেষে বিদায় নিয়েছে পাপগুলো। ওইগুলো বেঁচে থাকলেই কি, মরে গেলেই কি? যাক বাবা, কাল থেকে শান্তিতে কাজ করা যাবে। কথাগুলো ভাবতে ভাবতেই শান্তিতে ঘুমিয়ে পড়ল ধীরেন। কাল আবার ভোরবেলা উঠতে হবে, খেতে যেতে হবে। ধীরেন হালদার এক ভাগ চাষি। লোকের জমিতে শস্য ফলিয়ে সে দিন গুজরান করে। তার উপরে নির্ভর করে যা চারটে পেট। ইদানিং পাড়ার কুকুরগুলো খুব জ্বালাচ্ছিল। লোকের জমিতেই তাদের যত খেলা, কিছুতেই সরানো যায় না তাদের। একবার তো ধীরেন রাগের চোটে একটা কুকুরের মুখ লক্ষ্য করে হাতের কাস্তেটা চালিয়ে দিয়েছিল। নাকের পাশে গিয়ে লেগে একটা গভীর ক্ষত হয়ে গিয়েছিল। তারপর কদিন আর টিকি পাওয়া যায়নি। কিন্তু কিছুদিন পর আবার সেই উপদ্রব। আসলে ধীরেনের একদম এইসব কুকুর বিড়াল পছন্দ নয়। মানুষটি কেন এদের নিয়ে এত ন্যাকামো করে সে বোঝে না। তার মতে এইসব প্রাণীদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নেই। তাই কুকুরদের উৎপাতে সে যতটা না বিরক্ত, তার থেকেও বেশি বিরক্ত এদের নিয়ে আদিক্ষেতা করা মানুষগুলোর ওপর। তাই তো সে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, সমূলে নিকেশ করবে এই পাপগুলোকে। তাই তো এই দিন প্রায় 2 কিলো মুরগির মাংস কিনে ফেলে, যা তাদের সংসারের পক্ষে অপ্রতুল। মালতীকে দিয়ে খাসা করে রান্না করায়, আর তার সাথে কিছু ভাত নিয়ে চলে আসে মাঠে। সেখানে ভাত আর মাংস একসাথে মেখে তার মধ্যে মেশায় জমিতে দেওয়া রাসায়নিক, যা পেটে গেলে কুকুর তো কোন ছাড়, মানুষও বাঁচে না। এরপর শুধু অপেক্ষা। কি রে বাবা, এখনো আসছে না কেন? চোখ তুলে তাকাই ধীরেন। আরে, ওই তো আসছে পাপগুলো দল বেঁধে। আয় আয়, আজ তোদের জীবনের শেষ দিন, আয়। ওরা কাছাকাছি আসতেই ধীরেন তুতু করে ডাকতে থাকে ওদের। অপালা জীবগুলো মানুষ নামক নোংরা কীটের কুমতল বুঝতে অপারগ। ওরাও ধীরেনের ডাকে লেজ নাড়তে নাড়তে চলে আসে। ধীরেন পরম মমতায় বেড়ে দেয় সেই বিষ মেশানো প্রাণহানি খাবার। লালু কালু তল পরম আনন্দে তা খেতে থাকে। বেশ খানিকটা খাওয়ার পর লালুর শরীরে এক তীব্র জ্বালা শুরু হয়। এরপর একে একে সেই জ্বালা অনুভব করতে থাকে বাকি 4 জনও। সারা মাঠময় ছুটে বেড়াতে থাকে 5টা চতুষ্পদ। বিষের জ্বালায় তাদের দেহমধ্যস্থ যন্ত্রঅন্ত্রগুলো পুড়ে খাক হয়ে যেতে থাকে। আর ধীরেনের মুখে ফুটে ওঠে এক নারকীয় হাসি। জীবনযুদ্ধে হেরে গিয়ে মাঠের বিভিন্ন কোণে পড়ে থাকে 5টা সারমেয় শরীর। এক গভীর প্রশান্তি নেমে আসে ধীরেনের মনে। পরদিন সকালে ধীরেন খেতে গিয়ে দেখে সারা পাড়ার লোক ভিড় জমিয়েছে মাঠে। নিদারুণ যন্ত্রণায় কাতর তারা। অনেকেরই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে ভিজিয়ে দিচ্ছিল গালগুলো। এইসব আদিক্ষেতা একদমই সহ্য হয় না ধীরেনের। তাও সন্দেহের তীর যাতে তার দিকে না এসে পড়ে, তাই সেও খানিকক্ষণ সবার সাথে তাল মিলিয়ে আহা-উহু করল। তারপর বেলা বাড়তেই যে যার কাজে চলে যেতেই মনের আনন্দে ধীরে নিজের কাজে মন দিল। বিকেলের দিকে দুটো ছেলে মেয়ে এলো কুকুরগুলোকে দেখতে। মেয়েটা খুব কাঁদছিল। ছেলেটা বলছিল পুলিশে খবর দেবে। কথাটা শুনে মনে মনে হাসি ধীরেন। কুত্তা মরেছে বলে পুলিশ কেস? এরকম আজগুবি কথা শুনেছে কেউ? যত সব! কাজ করে তো খেতে হয় না সব? গতর খাটিয়ে খেতে গেলে সবাই বুঝতো কত ধানে কটা চাল হয়। ধীরেন এই কথাগুলো বলে নিজেকে সান্ত্বনা দিলেও মনে মনে একটু ভয় পেল। মেয়েটার বাবার পয়সা আছে, চাইলে অনেক কিছুই করতে পারে। রাতে আর ঘুম এলো না ওর। পরদিন সকালে আর মাঠে যায়নি, বড় ছেলেটাকে পাঠিয়েছিল। বিকেলে গিয়ে দেখলো কুকুরগুলো আর নেই। আশেপাশে খুঁজল, কিন্তু কোথাও নেই। ধীরেন মনে মনে ভাবল কেউ হয়তো অন্য কোথাও ফেলে দিয়ে এসেছে। আর একটা চিন্তা উদয় হলো তার মনে, পুলিশে নিয়ে যায়নি তো আবার? না না, এমন কিছু হলে সে শুনতে পেত। তবুও কদিন ভয় ভয় কাটালো ধীরেন। তারপরে যখন কিছু হলো না, তখন সে আবার নিজেটারে ফিরে এলো। এইভাবে কেটে গেছে কয়েক মাস। শরৎ গিয়ে হেমন্ত এসে সেও পালাই পালাই করছে। আর কদিন পরেই নবান্ন। আগেকার মতো সাড়ম্বরে না পালিত হলেও চাষিদের ঘরে আজও ছোট করে পালিত হয় নবান্ন। এই সময় কৃষকদের ব্যস্ততা থাকে তুমুল। সারা মাঠ সোনালি ফসলে ভর্তি হয়ে আছে। সেইগুলোকে ঠিক সময় মতো কেটে ঘরে তুলতে না পারলে দুর্গতির আর শেষ থাকবে না। ধীরেনের জমিতেও অনেক ধান হয়েছে। তার 2 ছেলেও সেই সকাল থেকে এসে ওকে সাহায্য করে। আজও ধান কাটতে কাটতে বেশ সন্ধে হয়ে গেল।
একটা গুড়গুড় মেঘের ডাকে ধীরেন আকাশের দিকে তাকিয়ে দেখে এরই মধ্যে কখন যেন কার্তিকের পরিষ্কার আকাশটা আসরের ঘন কালো মেঘে ছেয়ে গেছে। প্রবল দুর্যোগ আসছে। ধীরেন কাজ ফেলেই উঠে পড়ে। এই সময় খোলা আকাশের নিচে থাকা উচিত নয়। যে কোনো মুহূর্তে বাজ পড়তে পারে। তার থেকে হাত দশেক দূরে তার দুই ছেলে কাজ করছিল, কিন্তু এত অন্ধকার ঘনিয়ে এসেছে যে তাদের দেখাই যাচ্ছে না। ছেলেদের ডাকতে ডাকতে এগিয়ে চলে ধীরেন। একটা জায়গায় যেন দুর্ভেদ্য অন্ধকার, যেন ঘন অন্ধকারে একটা প্রাচীর নির্মাণ করেছে ওই জায়গাটুকু ঘিরে। কিছুতেই দেখা যাচ্ছিল না তার দুই ছেলেকে। অতি কষ্টে ওই ঘন অন্ধকার জায়গাটার কাছে পৌঁছায় ধীরেন, কিন্তু কিছুতেই সে ওই স্থানে প্রবেশ করতে পারছে না। হঠাৎ তার বড় ছেলের গলা শুনতে পেল সে। বাবা, বাবা, বাঁচাও, আমাদের বাঁচাও, ভাইকে খেয়ে ফেললো বাবা। ধীরেন ছেলে চিৎকার লক্ষ্য করে এগিয়ে যেতে চায়, কিন্তু পারে না। এই প্রাচীর যেন অভেদ্য। ছোট ছেলেটা এবার এক মরণ চিৎকার করে ওঠে। ধীরেন বোঝে সব শেষ। অসহায়ের মতো সে বারংবার প্রাচীরটা ভেদ করতে চায়, কিন্তু বারবারই ব্যর্থ হয়। এদিকে বড় ছেলেটা চিৎকার করে কাঁদতে থাকে। বাবা, বাবা, বাঁচাও আমাকে, আমাকে মেরে ফেলবে বাবা। ছেলের আর্তচিৎকারে নিজেকে বড় অসহায় মনে হয় তার। ঠিক এমন সময় বিদ্যুৎ চমকায়। বিশ্ব চলাচল আলোকিত হয়ে ওঠে। সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। ধীরেন দেখে একটা বাঘের থেকেও বড় ঘন কালো রঙের চতুষ্পদ, চোখ দুটো তার আগুনের ভাটার মতো জ্বলছে। তার বড় ছেলের ওপর লাফিয়ে পড়ে একটানে মাথাটা ছেড়ে নেয়। একটা গগনভেদী চিৎকার করে চিরকালের মতো স্তব্ধ হয়ে যায় ধীরেনের বড় ছেলে বিভু। নিজের সন্তানের এত নৃশংস মৃত্যু দেখে সে নিজেকে ঠিক রাখতে পারে না। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। একসময় চারপাশ শান্ত হয়ে যায়। বড় যদুটা থেকে 5টা আলাদা আলাদা সারমেয় বেরিয়ে আসে। শত্রুপক্ষকে দমন করতে তারা এক শরীরে আশ্রয় করেছিল। এখন সেই শরীরের প্রয়োজন ফুরিয়েছে। 5টা ছায়া শরীর মাঠের চারপাশে ঘুরতে থাকে। এই সেই মাঠ যেখানে তারা কত খেলা, কত দুষ্টুমি করেছে। আর এই মাঠেই তারা বিষের জ্বালায় ছটফটিয়ে মরেছে। আজ তারা নিজেদের হাতে নিজের শত্রুর বংশ নির্বংশ করেছে। এই পৃথিবীতে তাদের প্রয়োজন ফুরিয়েছে। এবার তারা ফিরে যাবে নিজেদের জগতে, যেখানে কোনো হিংসা, ক্রোধ, ঘৃণার জায়গা নেই। শেষবারের মতো 5টা অশরীরী শরীর পাড়াটা প্রদক্ষিণ করে এসে একটা নির্দিষ্ট স্থানে দাঁড়ায়। তারপর একসময় 5টা তারা হয়ে জায়গা করে নেয় আকাশের দক্ষিণ কোণে। সারারাত স্বামীপুত্র বাড়ি না ফেরায় ভোরের আলো ফুটতেই মালতী ছুটে যায় মাঠের পানে। আলপথ ধরে ছুটতে থাকে সে। একসময় একটা মাঠের মাঝখানে তার দৃষ্টি পড়ে। ওই তো তার স্বামী পড়ে আছে। ছুটে যায় ধীরেনের দিকে। ধীরেনের কাছে আসতেই তার চোখ যায় ধীরেনের থেকে হাত 10 দূরে থাকা একটা মুন্ডবিহীন মৃতদেহের দিকে। পরনের প্যান্টটা সে চিনতে পারে। এ তো তার বড় ছেলে। আর কিছু ভাবতে পারে না মালতী। একটা চিৎকার করে লুটিয়ে পড়ে মাটিতে। বেলার দিকে মাঠে কাজ করতে আসা চাষিরা পুলিশে খবর দেয়। পুলিশের মৃতদেহ দুটি দেখে ভয় পেয়ে যায়। কি ভয়াবহ দৃশ্য! শরীর থেকে প্রায় হাত 10 দূরে মাথা দুটো পড়ে আছে। কেউ বা কারা যেন সে দুটোকে নিয়ে লুফালুফি খেলেছে। কিছুদিন নানান রকম গুজব চলে। পুলিশ ওই বিষয় নিয়ে বেশ কিছুদিন তদন্ত চালায়, তবে কোনো কিছুর প্রমাণ না পেয়ে একসময় ফাইল ক্লোজ করে দেয়। এই ঘটনার পর ধীরে নিজের বাকশক্তি হারিয়েছে। আর মালতী তো বদ্ধ উন্মাদ। এখনো সে মাঝে মধ্যেই গভীর রাতে গিয়ে মাঠে বসে থাকে, যদি একটিবার দেখতে পায় তার আতযোদের। কিন্তু পায় না। তার বদলে তার চোখ যদি কখনো চলে যায় আকাশের দক্ষিণ কোণে, তবে সে দেখে 5টা তারা সমহিমায় জ্বলজ্বল করছে।